জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন নাগরিকদের জন্য এখন নিত্যদিনের কাজ। এনআইডিতে কোনো সংশোধনী আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। তারা জানান ইসির ভুলে এক দরজা থেকে আরেক দরজায় ছুটতে হচ্ছে। অবশ্য ইসি বলছে অসচেতনতা আর ব্যক্তিগত স্বার্থ হাসিলে নিয়মের বাইরে তথ্য সংশোধনের কারণেই বেড়েছে এই অবস্থা। এদিকে এনআইডির মহাপরিচালক ৭১কে বলেন নতুন প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে প্রতিদিনই ভিড় করছেন তথ্য সংশোধন করতে আসা সেবাগ্রহীতারা। নিজ জেলার আঞ্চলিক অফিসে সেবা না পেয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসছেন তারা। কারো নিজের নামে ভুল, তো কারো বাবা মায়ের নাম বা বয়সের তথ্য মিলছে না পাসপোর্ট বা সার্টিফিকেটের সাথে। পাসপোর্ট অনুযায়ী ভুল হওয়ার কারণে পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ডটা করতে হইতাছে। আমি কোনো চাকরি করি না, কিন্তু আমাকে সরকারি চাকরি দিয়ে রাখছে। এখন আমি পাসপোর্ট করতে গেছি, ওটা প্রবলেম হচ্ছে আর কি। আপনার মায়ের নাম বলেন, তখন আমি ভাবছি যে আমার তো সরকারি চাকরি এই শেষ, এটা হয়তো এত গুরুত্বপূর্ণ না, দিয়ে দিচ্ছি আম্মার ডাক নামটাই জানতাম, ভালো নামটা এত জানতাম না। তাদের দাবি সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে এই ভোগান্তি। দীর্ঘদিন অপেক্ষা করে দালালের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। আমার মেয়ের বয়স বেশি দিয়ে দিছে, মেয়ের বিয়ে হয় নাই, 40-এর উপরে দিয়ে দিছে। আমি তো ডকুমেন্টস দিচ্ছি ঠিকই, এখন কেন যে ভুল করলো, কিভাবে ভুল করলো সেটা দুইটা এনআইডি ছিল, অফ হয়ে গেছিল, অফিস থেকে বন্ধ করে দিছিল, দুইটা তো হয় না এনআইডি। এ বিষয়ে এনআইডি অনুবিভাগ জানায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় অসচেতনতার কারণে বেড়েছে তথ্য ভুলের সংখ্যা। এছাড়াও চাকরির জন্য বয়স কমানো, একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি ও অসাধু উদ্দেশ্যে নাম পরিবর্তন সহ নানা অস্বাভাবিক আবেদন আসছে তাদের কাছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়াকে 4 ক্যাটাগরিতে ভাগ করেছে ইসি। এর মধ্যে ক ক্যাটাগরি বা সাধারণ সংশোধন করেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার। খ ক্যাটাগরি জেলায়, আর গ ক্যাটাগরি বা জটিল সংশোধন হয় আঞ্চলিক নির্বাচন অফিসে। সবচেয়ে জটিল বা ঘ ক্যাটাগরির জন্য আসতে হয় এনআইডি উইং এর মহাপরিচালকের দপ্তরে। তবে ক, খ বা গ ক্যাটাগরির আবেদনও এখন কমিশনে আসায় চাপ বেড়েছে ইসির কর্মকর্তাদের উপর। এনআইডির নতুন মহাপরিচালক জানান সংশোধনের দীর্ঘদিনের এই পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন এক্ষেত্রে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। সংশোধনের বিষয়ে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা আসলে আমাদের ঘরে ঘরে এই ধরনের প্রবলেমগুলো এবং অভিযোগগুলো আমরা দেখছি। তো ইতিমধ্যে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করে এটি কিন্তু একটা পর্যায়ে নিয়ে এসেছে এবং আমরা বুঝতে পারছি যে অচিরেই এটা সমস্যার সমাধান হবে। সেই সাথে সরকারের যে ডিজিটাইজেশন পরিকল্পনা রয়েছে, এটার সাথে অ্যালাইন করে আমরা যদি এই টেকনোলজিটাকে এটা অ্যাডপ্ট করতে পারি, এআই টেকনোলজি বা এই ধরনের বিষয়টা, হিউম্যান ইন্টারাকশনটা যদি কমে যায়, তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন প্রক্রিয়া আরও সহজ করে নাগরিক ভোগান্তি কমিয়ে আনবে কমিশন, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দেশের রাজনৈতিক সমস্যা কমে এসেছে, তবে পুরোপুরি স্থিতিশীল অবস্থায় নিতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে একটি হোটেলে এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার। এছাড়া গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন দেশের গণতন্ত্র বজায়ে রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার মেনে চলার আহ্বান জানান। আমরা সবাই জানি যে আমাদের মতো একটা দেশে এখানে উইথ হিউজ পপুলেশন, এখানে দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যেটা দেখেছি, সেই যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতি, এই যে সহাবস্থান, এটি হোক আগামীর বাংলাদেশের পথ চলা। ইতিমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কীভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে, এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। আওয়ামী আমল এবং 5 আগস্টের পরবর্তী মামলা যাচাই করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে নিজ সেশনে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ে এটি করতে হবে। মন্ত্রী আলো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানোর পরও 10,000-এর বেশি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র বাজেয়াপ্ত করা বা উদ্ধারে মামলার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর পুশব্যাকের মতো ঘটনা যেন না হয় সেজন্য সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাদক আর অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে বলেও তিনি জানান। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ শ্রদ্ধাশীল, তবে দেশের স্বার্থ রক্ষা করে তা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ঢাকায় সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথে সচিবালয়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী বাণিজ্য করা এবং ওষুধসহ নানা শিল্প খাত নিয়ে কথা হয়েছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বাণিজ্য চুক্তির কারণে অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারব এবং আজকের আলোচনায় আমরা দুই পক্ষই সম্মত হয়েছি যে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে বহুমুখীকরণ এবং প্রতিযোগিতায় সক্ষমতা এবং সাথে সাথে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরিয়ানী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। আরও বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, সেই সাথে তিস্তা মহাকূপ পরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজও বেশ কিছু বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চ। এরই মধ্যে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন তিনি। সচিবালয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। বেশ কিছু বৈঠক করেছেন ব্রেন্ডন লিঞ্চ, এরই মধ্যে কি কি বিষয়গুলো সেই বৈঠকে উঠে এসেছে এবং অর্থ উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আসলে এই বিষয়ে কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? নুসরাত, 3 দিনের ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি যিনি ব্রেন্ডন লিঞ্চ, তিনি গতকাল থেকেই বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। আজকে তার দ্বিতীয় দিন। এই বৈঠকে সকাল 10:30টার দিকে অর্থ মন্ত্রণালয়ে আসেন বৈঠকে যোগ দেবার জন্য ব্রেন্ডন লিঞ্চ সহ তার যে প্রতিনিধি দলের সদস্য রয়েছেন তারা। এরপরে কিন্তু 10:30টার পরে কিন্তু বলা যায় যে এই অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক শুরু হয়। আধা ঘন্টারও বেশি সময় এই বৈঠক চলে। বৈঠক শেষে অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের যেমনটা জানালেন যে
অন্তর্বর্তী সরকার ঠিক নির্বাচনের পূর্বে যে বাণিজ্য চুক্তি করেছিল আমেরিকার সাথে, সেই বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ সবসময় শ্রদ্ধাশীল থাকবে। তবে চুক্তির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অধিকতর পরামর্শের মাধ্যমে তারা আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সুবিধা অসুবিধাগুলো পর্যালোচনা করার সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং বিভিন্ন মেকানিজমের মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা তিনি জানিয়েছেন। যদিও এই চুক্তি নিয়ে একটি সমালোচনা রয়েছে, এই চুক্তিটি বাংলাদেশের বিপক্ষে, অধিকাংশ ক্লজ বাংলাদেশের বিপক্ষে যায়। 131টি শর্ত বাংলাদেশকে মানতে হবে, বিপরীতে আমেরিকা যুক্তরাষ্ট্র মাত্র 6টি শর্ত তাদেরকে মানতে হবে। এবং এই চুক্তির সমালোচনার জায়গা থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে এই চুক্তির কারণে পার্শ্ববর্তী বা অপরাপর যে বন্ধুপ্রতিম যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় রয়েছে সেই সম্পর্কে কোনো ধরনের ছেদ পড়বে কিনা। তিনি বলেছেন যে বাংলাদেশ সবসময় বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দেবে, তবে এই বাণিজ্য চুক্তির কারণে কিন্তু কোনো ধরনের সম্পর্ক ছেদ হবে না, অন্যান্য দেশগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক ছেদ হবে না। এবং প্রধানমন্ত্রী তারেক, আজকের দিনে আরও বেশ কয়েকটি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদুদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রী তিনি বৈঠক করেছেন। বৈঠক শেষে তারেক রহমানের চাঁদপুর এবং ফেনী সফরের বিষয়ে নিশ্চিত করেছেন। 16ই মে চাঁদপুর যাচ্ছেন এবং 25 মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আরও বেশ কয়েকটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, পরবর্তীতে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো বৈঠকগুলোতে কী কী আলাপ আলোচনা হলো। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার মাধ্যমে জেনে পরবর্তীতে আপনারা দর্শকদের সেই বিষয়গুলো জানিয়ে দেব। অনেক ধন্যবাদ। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীতে পোশাক খাত নিয়ে এক সেমিনারে এই কথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের কার্যকর সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে সঠিক পরিবেশ নিশ্চিতে সরকার সবার আগে লজিস্টিক ব্যয় কমাতে চায়। একই সাথে চট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়ানো হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, নতুন এবং উদীয়মান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। In order to be able to cope up with the emerging scenario across the globe, it is really imperative that whatever we make, whatever we manufacture, it's ready-made garments or pharmaceuticals, or leather goods or jute products, everything has to be sustainable. Because after a long, long time, the world has come to the conclusion that we just cannot finish ourselves by destroying the total ecosystem. আগামী 3 থেকে 4 দিনের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা 100% পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিমানবন্দরে ইউনিসেফ এবং গ্যাভি থেকে পাওয়া হাম, রুবেলা, টিবি এবং ওরাল পোলিও টিকার চালান গ্রহণের সময় একথা বলেন মন্ত্রী। 5 এপ্রিল থেকে শুরু হওয়া হাম, রুবেলা টিকা ক্যাম্পেইনে এখন পর্যন্ত 93% শিশু টিকা পেয়েছে বলেও তিনি জানান। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা এজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশন কভারেজ। হাম লিখছে কত কত বেদনার গল্প। সবাইকে ছেড়ে চলে গেল মহসিন আমিনা দম্পতির সন্তান তাকরিন। শিশুটিকে নিয়ে সংবাদ প্রচার করে 71 টেলিভিশন। অসহায় পরিবারের আত্মীয়তে তার চিকিৎসা ব্যয় মেটাতে এগিয়েও আসেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী রবিউল ইসলাম। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাকরিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরে হামে আক্রান্ত শিশুটি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তাকরিন ও তার বাবা মায়ের গল্পটা বাংলাদেশের চিরাচরিত অসহায় পরিবারের আখ্যান। প্রথমে ভোলা, তারপর ঢাকার কয়েকটি হাসপাতালে ঘোরাঘুরি। চিকিৎসা ব্যয় মেটাতে তাকরিনকে দত্তক দেওয়ারও চিন্তা ছিল বাবা মায়ের, কিন্তু সবাইকে কাঁদিয়ে এসে চলে গেল। পেছনে পড়ে থাকলো বাংলাদেশের চিকিৎসা সেবার উচ্চ ব্যয় এবং অব্যবস্থাপনার চিত্র। বাচ্চাটা ভেন্টিলেটরে বা লাইফ সাপোর্ট মেশিনে ছিল। ওর আজ ভোর সকালে 7টার সময় ওর প্রথম কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় প্রথম। তখন আমরা ওকে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের মাধ্যমে ওকে ফেরত আনি। এর সাথে যতগুলো মেডিসিন আমরা সেগুলো প্রয়োগ করি। তার হার্টও প্রথমে ব্যাক করার কিছুক্ষণ পরে আবার সেকেন্ড টাইম ওর আবার কার্ডিয়াক অ্যারেস্টে যায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপরে সে আর ব্যাক করে না।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি দেওয়া হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে। কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত 2 পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আগামীকাল বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে সকালে। এর আগে গত সোমবার লিমনের মরদেহ দেশে এসে পৌঁছায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুদের বেশিরভাগের শরীরে হামের জীবাণু পাওয়া যাচ্ছে না। হাসপাতালের মুখপাত্র নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি আরও বলছেন, হামে মৃতের সংখ্যা 50 পেরোলেও এখনও তাদের মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি। এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সরকারি নীতিমালা অনুযায়ী হামে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। উপসর্গ বলছে হাম, চিকিৎসাও দেয়া হচ্ছে হামের, কিন্তু নমুনা পরীক্ষায় মিলছে না হামের অস্তিত্ব। এমনই এক দোলাচলের মধ্যে গত 4 মাসে শুধু রাজশাহী মেডিকেলেই প্রাণ হারিয়েছেন হামের উপসর্গ নিয়ে ভর্তি 54 শিশু। লক্ষণ থাকার পরেও মারা যাওয়া শিশুদের হাম শনাক্ত না হওয়ার বিষয়টি সহজভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে এটি নতুন কোনো ভাইরাস কিনা সে বিষয়ে গবেষণার প্রয়োজন বললেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই যে শিশুগুলো মারা যাচ্ছে তারা অপরিপক্কতা বা অপুষ্টিতে ভুগছে কিনা, এবং এই যে অল্প বয়সী অর্থাৎ 6 মাস বা তারও নিচের যে বয়সী শিশুরা মৃত্যুবরণ করছে তাদের শরীরে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স বা ওষুধ আর কাজ করছে না এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। একই সাথে এটি নতুন কোনো ভাইরাসের স্ট্রেন কিনা বা কোভিড বা আরও কাছাকাছি যে ভাইরাসগুলো রয়েছে তাদের মিউটেশনের কোনো একটি রূপ কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আলোচনা এবং গবেষণা করা প্রয়োজন বলে আমি মনে করি। হাম পরিস্থিতি যখন চরমে তখনও উপসর্গ থাকা শতভাগ রোগী পরীক্ষার আওতায় আনা হচ্ছে না। এ নিয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সরকারি নীতিমালা অনুযায়ী হামের পরীক্ষা করা হচ্ছে। হামের স্যাম্পল আমাদের বাইরে থেকে পরীক্ষা করে ওটা ন্যাশনালি পরীক্ষা করার জন্য বলছে। আমাদের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি যেটি আইপিএস ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে আমাদের রয়েছে, সেখান থেকেই পরীক্ষাগুলোর ব্যাপারে ডিসিশন রয়েছে। কাজেই আমাদের সেই ধারা অব্যাহত রয়েছে। আমরা জেলা, উপজেলা এবং মেডিকেল কলেজ লেভেলেও সেইভাবেই আমাদের সেটা পরিচালিত করছি। এদিকে রোগীর চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য বিভাগকেই খতিয়ে দেখার পরামর্শ এই সুশাসন বিশ্লেষকের। সুচিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ এফোর্টটুকু দিতে হবে। তা না হলে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে এটি খতিয়ে বের করার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য বিভাগ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে দায় এড়িয়ে যায়, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা একটা বড় ধরনের সংকটে পড়ব শিশুর এই ইস্যুটাকে নিয়ে। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে 926 জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। কিছুক্ষণের মধ্যে কুতুবদিয়া বহির্নোঙরে প্রবেশ করবে ক্রুডবাহী জাহাজ। এরপর লাইটারের জাহাজে করে ক্রুড পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। এই ক্রুডে আগামীকাল থেকেই চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিং বন্ধ ইউনিট চালুর সম্ভাবনার কথা জানান কর্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রায় 1 মাস বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে ইউনিট দুটি, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং এ নিয়ে কোনো ধরনের জটিলতা আছে কিনা বিস্তারিত যদি বলেন। চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, এর জন্য যে ক্রুড অয়েলবাহী সৌদি আরবের ইয়ানবু থেকে আসা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিনেমিয়া, এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এরই মধ্যে প্রবেশ করেছে। এবং আমরা এখানকার যারা বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বিপিসির কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন এখন কাস্টমস এবং আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষ হওয়ার পরই এটা থেকে এই জাহাজটি থেকে বহির্নোঙর থেকে লাইটারিং কার্যক্রম শুরু হবে। অর্থাৎ ছোট লাইটারের জাহাজ করে এই ক্রুড অয়েলগুলো এখানে ইস্টার্ন রিফাইনারির যে ডলফিন যেটি রয়েছে এখানে নিয়ে আসা হবে এবং এখান থেকে সরাসরি সংযোগ লাইনের মাধ্যমে চলে যাবে
ইস্টার্ন রিফাইনারিতে, পরবর্তীতে সেখানে উৎপাদন শুরু হবে। আর আজকে বিপিসির চেয়ারম্যান তিনি এখানে আসছিলেন, এখানে কয়েকটি ইউনিট তিনি পরিদর্শন করেছেন, বিপিসির বিভিন্ন স্থাপনা তিনি পরিদর্শন করেছেন। সেই সময় তিনি আমাদেরকে এটি নিশ্চিত করেছেন যে 7 তারিখ নয় 8 তারিখ থেকেই এই ইস্টার্ন রিফাইনারি চালু হবে, অর্থাৎ এগুলো লাইটারিং কার্যক্রম শেষ হওয়ার পরপরই ইস্টার্ন রিফাইনারি পূর্ণোদ্যমে তার উৎপাদন শুরু করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু এটি বিকল্প পথে আসছে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিকল্প পথে ক্রুড আনার ব্যবস্থা চিন্তা ভাবনা তারা করেছেন, যাতে হরমুজের উপর নির্ভরতা না থাকে, সেটি মাথায় রেখেই তারা এই তাদের পরিকল্পনা সাজিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন সেকেন্ড রিফাইনারি চালুর জন্য চিন্তা ভাবনা তারা করছেন এবং এই কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। পাশাপাশি এলপিজি গ্যাস উৎপাদন এখন যেটিতে হয় সরকারিভাবে, তার উৎপাদন 3 গুণ বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি আজকে সাংবাদিকদের জানিয়েছেন। তো ইস্টার্ন রিফাইনারি 8ই মে থেকে শুরু হচ্ছে, এটি হচ্ছে শেষ তাদের যে ডিসিশন সেটি। এটি ছিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি চালুর সর্বশেষ তথ্য। প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। নির্বাচিত সরকারের আমলে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বুধবার গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্বচ্ছ উপায়ে পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। এবার 2 সিটি কর্পোরেশন মিলে মোট কোরবানির পশুর হাট বসবে 27টি। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী 1টি সহ মোট হাট বসবে 16টি। গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়নের অগ্রগতি পরিদর্শনে আসেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি দেন, অনির্বাচিত সরকারের সময় অভিযোগ থাকলেও এবার সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। তিনি আরও জানান, পশুর হাটে নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নকল টাকা প্রতিরোধের পাশাপাশি হাটে থাকবে মেডিকেল বুথ। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, স্বচ্ছ উপায়েই পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে সফল রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে যত্রতত্র পশুর হাট বসালে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মামুন হুসাইন, 71, ঢাকা। 2 দিন ধরে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে হাওরে, কিন্তু উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় ধান রক্ষার সংকট এখনও কাটেনি। এদিকে সরকারের নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পেরে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। তারা আরও বলছেন, সরকারের কর্মকর্তা ক্ষয়ক্ষতির তথ্য গোপনের চেষ্টা করেছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 2 দিন ধরেই সুনামগঞ্জের হাওরে রোদ উঠেছে, ফলে কৃষকরা স্বস্তিতে ধান শুকাচ্ছেন। যদিও জলাবদ্ধতার কারণে ধান কাটা ও মাড়ায়ে অস্বস্তি এখনও আছে। এছাড়া উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বাড়তে থাকায় আছে উদ্বেগ। এদিকে কৃষি বিভাগ বলছে, সুনামগঞ্জে আবাদ করা 2,23,511 হেক্টর জমির মধ্যে হাওরে 82.29% জমির ধান কাটা হয়েছে। আমি বসে 0.2 বাড়াইলাম, কমালাম, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে না। মাঠের রিপোর্টটাই আমি করে যোগ করে আমি এটা বিভিন্ন জায়গায় দিয়ে। কিন্তু কৃষকের দাবি আদায়ের সংগঠন সহ কৃষকদের অভিযোগ, ক্ষয়ক্ষতির তথ্য গোপন করতে ভুল তথ্য দিচ্ছে প্রশাসন। আমরা মনে করি এখন পর্যন্ত যে কৃষকরা ধান হাওর থেকে কেটে এনেছে তা 40 ভাগের মতো হবে। সুনামগঞ্জের এখনো 50% ধান
পানির নিচে আছে, যেখানে কৃষক এখন পর্যন্ত সেই ধান কাটতে পারেনি। কৃষি বিভাগ যদি কলমে ধান কাটে সেই হিসাব মেনে নেবে না সুনামগঞ্জের কৃষক সমাজ। নেত্রকোনার হাওর অঞ্চলে পানি কমছে, তবে বাজারে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পেরে হতাশার কথা জানান কৃষক। এর মধ্যে গেরাইদ আছে, এই ধান এখন বর্তমানে আছে 600 টাকা মন, বিঘা বিক্রি করতে 600 টাকা মন, কিন্তু গিরস কি করবো, বাড়িতে নিলেও শুকাইতে পারতেছে না। 300 টাকা মন বেচতাছে, 400 টাকা মন বেচতাছে, নেয় না। কিশোরগঞ্জ ও ভৈরবে জোয়ানশাহী হাওর সহ বিভিন্ন হাওরে পানি থাকায় ধান কাটা এখনো শেষ হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষক। আগে শুকনা থাকতে 25 শতক জায়গা কাটতে লাগতো 2000 মেশিনে, আর এখন শ্রমিক দিয়ে কাটাইলে টাকা লাগে 10,000, তাও শ্রমিক পাওয়া যায় না। বর্তমানে মনে করো যে মুনি আমরা 1,500 রুজেরও মুনি পাইতাছি না। হাওরে ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সরকারি সহায়তার দাবি কৃষকদের। পিন্টু হাজং, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।